আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ সৈয়দুজ্জামান, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আমি আজকে তোমাদের MBA ইন ম্যানেজমেন্ট বিভাগের ম্যানেজমেন্ট থট বা ব্যবস্থাপনা চিন্তাধারা অধ্যায় বা কোর্সটির শেষ অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনাটাকে আমি 3টি ভাগে ভাগ করেছি। প্রথমত আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর কথা বলবো। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে যেগুলি পড়া অত্যন্ত জরুরি সেগুলির কথা বলবো। তৃতীয়ত আমি এর মধ্য থেকে সিলেক্টেড কিছু কোশ্চেন আমি আলোচনা করব, যেগুলি আলোচনা করলে তোমাদের বাকি বইয়ের পুরো কোশ্চেনগুলি তোমরা আয়ত্ত করতে সক্ষম হবা। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার চেষ্টা করবা। আজকের এই অধ্যায়ের নাম হচ্ছে ম্যানেজমেন্ট ইন ডেভেলপিং কান্ট্রিজ উইথ স্পেশাল রেফারেন্সেস টু বাংলাদেশ। উন্নয়নশীল দেশের ব্যবস্থাপনা প্রেক্ষিত বাংলাদেশ। এটি শেষ অধ্যায়। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছরই এখান থেকে কোনো না কোনো প্রশ্ন চূড়ান্ত পরীক্ষায় বা ফাইনাল পরীক্ষায় আসে এবং প্রশ্নগুলো তোমরা বারবার পড়ার চেষ্টা করবা। আমি প্রথমে কোশ্চেনগুলির কথা বা প্রশ্নগুলোর কথা বলছি। 1 নম্বর, উন্নয়নশীল দেশের সংজ্ঞা দাও। ডেফিনেশন অফ ডেভেলপিং কান্ট্রি। অনুন্নত দেশের সংজ্ঞা দাও। ডেফিনেশন অফ আন্ডার ডেভেলপড কান্ট্রি। উন্নত দেশের সংজ্ঞা দাও। ডেফিনেশন অফ ডেভেলপড কান্ট্রি। 4 নম্বর, পরিকল্পিত অর্থনীতি কাকে বলে? হোয়াট ইজ প্ল্যান্ড ইকোনমি। 5 নম্বর, উন্নয়নশীল দেশের ব্যবস্থাপনার বৈশিষ্ট্য আলোচনা করো। ফিচার্স অর ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যানেজমেন্ট ইন ডেভেলপিং কান্ট্রি। অর্থনৈতিক উন্নয়ন কি? হোয়াট ইজ ইকোনমিক ডেভেলপমেন্ট। 7 নম্বর, অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তগুলো কী কী আলোচনা করো। প্রি কন্ডিশনস অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য আলোচনা করো। ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপিং কান্ট্রি। পরিকল্পিত অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা করো। ক্যারেক্টারিস্টিক্স অফ প্ল্যান্ড ইকোনমি। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো রুগ্নর কারণসমূহ আলোচনা করো। কজেস অফ স্টেট এন্টারপ্রাইজ ইজ ইন বাংলাদেশ ইজ উইক। 11 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যবসায়ের সমস্যা ও সমাধানের উপায় আলোচনা করা। মিনস টু সলভ দ্য প্রবলেম অফ স্টেট এন্টারপ্রাইজ ইন বাংলাদেশ। 12 নম্বর প্রশ্ন, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির উপায়সমূহ আলোচনা করা। মেজার্স ফর ইনক্রিজিং ফরেন ইনভেস্টমেন্ট। 13 নম্বর প্রশ্ন, বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের সমস্যাসমূহ আলোচনা করা। প্রবলেমস অফ ফরেন ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ। 14 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ব্যবস্থাপনা উন্নয়নের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের আলোচনা করা। ম্যানেজমেন্ট অফ ডেভেলপমেন্ট রিলেটেড অর্গানাইজেশন ইন বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন উন্নয়নের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ আলোচনা করা। এখন আমরা সংক্ষিপ্ত আলোচনায় আসি। প্রথমে আমরা দেখি উন্নয়নশীল দেশের সংজ্ঞা দাও বা উন্নয়নশীল দেশ কি। হোয়াট ইজ ডেভেলপিং কান্ট্রি। উন্নয়নশীল দেশ বলতে বোঝায় উন্নত ও অনুন্নত দেশসমূহের মধ্যবর্তী একটি দেশকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে উল্লেখ করে থাকি। আরও সহজভাবে স্পষ্টভাবে বলা যায়, উন্নয়নশীল দেশ বলতে যে সকল দেশের জাতীয় আয়, মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান ক্রম উন্নতির পথে, তাকে আমরা উন্নয়নশীল দেশ বলে উল্লেখ করে থাকি। অর্থাৎ জাতীয় আয়, মাথাপিছু আয় এবং জীবনযাত্রার মান ক্রম উন্নতির পথে ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তাকেই আমরা উন্নয়নশীল দেশ হিসাবে উল্লেখ করে থাকি।
যেমন উন্নয়নশীল দেশগুলোর মধ্যে হচ্ছে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, মেক্সিকো, ফিলিপাইন ও বাংলাদেশ। এগুলি উন্নয়নশীল দেশ। এগুলি ধীরে ধীরে ক্রম উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। মাথাপিছু আয়, জাতীয় আয় এবং জীবনযাত্রার মান ধীরে ধীরে উন্নয়নের দিকে যাচ্ছে। সেই জন্য আমরা এটাকে উন্নয়নশীল দেশ হিসাবে উল্লেখ করে থাকি। প্রফেসর ব্যাটরিক এর মতে, ডেভেলপিং কান্ট্রি রেফার্স টু দ্য প্রসেস অফ ডেভেলপিং টু ইনক্রিজ ইন পার ক্যাপিটা ইনকাম। অর্থাৎ উন্নয়নশীল দেশ বলতে বোঝায় একটি উন্নয়নশীল প্রক্রিয়া যা মাথাপিছু আয় বৃদ্ধিতে ক্রমাগত সহায়তা করে। তাকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে উল্লেখ করে থাকি। এখন আমরা আসি অনুন্নত দেশ কি। হোয়াট ইজ আন্ডার ডেভেলপড কান্ট্রি? যে সকল দেশের আয় কম, জনগণের জীবনযাত্রার মান নিম্নমানের ও কৃষির উপরে নির্ভরশীল, তাকে অনুন্নত দেশ বলা হয়। অর্থাৎ জনগণের আয় অত্যন্ত কম, তারা কৃষির উপরে নির্ভরশীল, জীবনযাত্রার মানও নিম্নমানের, তাকে আমরা অনুন্নত দেশ হিসেবে উল্লেখ করে থাকি। যেমন অনুন্নত দেশগুলির মধ্যে অন্যতম হচ্ছে নাইজেরিয়া, সুদান, চাঁদ, বুরুন্ডি, সিয়েরা লিওন, মালি, মোজাম্বিক, লাইবেরিয়া। এগুলি হচ্ছে অনুন্নত দেশ। অর্থাৎ এদের মাথাপিছু আয় অত্যন্ত নিম্নমানের, মূলত এরা কৃষির উপরে নির্ভরশীল। প্রফেসর রাগনার নার্কস এর মতে, underdeveloped countries are those countries which compared with the developed countries are under-equipped with capital in relation their population and natural resource। অর্থাৎ ওই সমস্ত দেশকে অনুন্নত দেশ বলা হয় যে সকল দেশ উন্নত দেশের তুলনায় জনসংখ্যা ও সম্পদের অনুপাতে মূলধনের পরিমাণ অত্যন্ত স্বল্প। অর্থাৎ জনসংখ্যার তুলনায় মূলধনের পরিমাণ কম, সে সকল দেশকে আমরা অনুন্নত দেশ বলে উল্লেখ করে থাকি। এখন আমরা আসি উন্নত দেশ কি। হোয়াট ইজ ডেভেলপড কান্ট্রি? যে সকল দেশের উৎপাদনের ক্ষেত্রে আধুনিক কলা কৌশল ও উন্নত প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে জাতীয় উৎপাদন ও মাথাপিছু আয় বৃদ্ধিতে সক্ষম হয়েছে, সে সকল দেশকে আমরা উন্নত দেশ বলে উল্লেখ করে থাকি। যেমন কোনো বিশেষজ্ঞ বলেছেন, পার ক্যাপিটা জিডিপি 12,000 থেকে 15,000 US ডলারের মধ্যে হলে সেটাকে উন্নত দেশ বলে উল্লেখ করা হয়। আবার কোনো অর্থনীতিবিদ বলেছেন, পার ক্যাপিটা জিডিপি 25,000 অথবা 30,000 এর মধ্যে যদি থাকে তাহলে সেটাকে উন্নত রাষ্ট্র হিসেবে গণ্য করা হয়। উন্নত রাষ্ট্রের মধ্যে জাপান, কুয়েত, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ফ্রান্স ও চীন, এগুলি হচ্ছে উন্নত রাষ্ট্র। প্রফেসর স্লাইডারের মতে, ডেভেলপড কান্ট্রি রেফার্স টু দ্য লং রান অফ পার ক্যাপিটা প্রোডাক্টিভিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড লেভেল অফ লাইফ প্যাটার্নস। অর্থাৎ উন্নত দেশ হলো এমন একটি স্তর যা ধারাবাহিকভাবে মাথাপিছু আয় বৃদ্ধি ও জনগণের জীবনযাত্রা মান বৃদ্ধিতে সক্ষম। তারা আধুনিক কলাকৌশল ও প্রযুক্তি ব্যবহার করে ক্রমাগতভাবে মাথাপিছু আয় বৃদ্ধি করে যাচ্ছে, জীবনযাত্রার মান বৃদ্ধি করে যাচ্ছে, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি এবং শিল্প কারখানায় ক্রমাগত উন্নতির পথে এবং মাথাপিছু আয় ক্রমাগত বেড়েই যাচ্ছে। সে সকল দেশকে উন্নত দেশ হিসাবে আমরা গণ্য করে থাকি। এখন আমরা আসি উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যসমূহ। আমরা উন্নয়নশীল দেশ বলতে সে সকল দেশকে বুঝে থাকি যে সকল দেশ ক্রমাগতভাবে তাদের
মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে, তাকে আমরা উন্নয়নশীল দেশ হিসাবে অভিহিত করে থাকি। এই উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যসমূহকে আমরা নিম্নোক্তভাবে আলোচনা করতে পারি। 1 নম্বরে মাথাপিছু আয় বৃদ্ধি, ইনক্রিজিং পার ক্যাপিটা ইনকাম, অর্থাৎ ক্রমাগতভাবে তাদের মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে, তাদেরকে আমরা উন্নত দেশ বলে উল্লেখ করে থাকি। এটা তার একটা অন্যতম বৈশিষ্ট্য। তার মাথাপিছু আয় বৃদ্ধি পাবে, জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, সঞ্চয়ের পরিমাণও বৃদ্ধি পাবে এবং মূলধন গঠনও ক্রমাগতভাবে বৃদ্ধি পাবে। তাকেই আমরা উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে আমরা উল্লেখ করে থাকি। 2 নম্বরে সুষ্ঠু শিল্পনীতি, প্রপার ইন্ডাস্ট্রিয়াল পলিসি। সুষম এবং স্থিতিশীল শিল্পনীতি উন্নয়নশীল দেশের একটি অন্যতম বৈশিষ্ট্য। ঘন ঘন শিল্পনীতির পরিবর্তন হয় না। শিল্পনীতি করার পরে দেখা যাচ্ছে সেখানে শিল্প কারখানাকে কিভাবে উন্নয়ন করা যায় এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায় সেদিকে তারা প্রচেষ্টা লিপ্ত থাকে এবং বিনিয়োগ বৃদ্ধি করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়। 3 নম্বর মূলধন গঠন বা ক্যাপিটাল ফরমেশন। প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়। অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে মূলধন গঠনও বৃদ্ধি পায়। মূলধন বৃদ্ধি পেলে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হয়। মূলধন গঠন করাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে ক্রমাগতভাবে মূলধন বৃদ্ধি পাচ্ছে, জনগণের মধ্যে মূলধন বাড়ানোর প্রচেষ্টা থাকে, সেটাকেই উন্নয়নশীল দেশ হিসাবে উল্লেখ করা হয়। 4 নম্বর কারিগরি জ্ঞানের প্রসার, স্প্রেড অফ টেকনিক্যাল নলেজ। উৎপাদনের নতুন নতুন মেশিন ও কলাকৌশল উদ্ভাবন করা হচ্ছে উন্নয়নশীল দেশের একটি অন্যতম বৈশিষ্ট্য। নতুন নতুন প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে হবে, নতুন নতুন প্রযুক্তি আয়ত্ত করতে হবে এবং উদ্ভাবনও করতে হবে এবং শিল্প কারখানায় ক্রমাগত উন্নয়নের দিকে এগিয়ে যাবে, সেটাই হচ্ছে তার অন্যতম বৈশিষ্ট্য। 5 নম্বর কাঁচামাল রপ্তানি, স্প্রেড র মেটেরিয়ালস। উন্নয়নশীল দেশে শুধুমাত্র আমদানিই করে না, তারা রপ্তানি কার্যেও লিপ্ত থাকে। তারা মূলধনী দ্রব্য যেমন আমদানি করে, ঠিক সেরকম কাঁচামালও তারা রপ্তানি করে থাকে। আমাদের মতো দেশগুলো যেমন কৃষিভিত্তিক কাঁচামাল, পাটজাত দ্রব্য, চা, চামড়া, পোশাক এইগুলি রপ্তানি করে যাচ্ছে, সেটাকে আমরা উন্নয়নশীল দেশ হিসাবে উল্লেখ করতে পারি। 6 নম্বর পরিবর্তনশীল জীবনযাত্রা, চেঞ্জিং লাইফ প্যাটার্ন। ক্রমাগতভাবে জীবনযাত্রার মানের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ মানুষ পুরাতন গাড়ি থেকে নতুন গাড়ি কেনার ইচ্ছা জাগ্রত হয়, রাস্তাঘাটের উন্নয়ন হয়, রেল উন্নয়ন হচ্ছে, পাতাল রেল, উড়োল রেল বা রাস্তা, এসি গাড়ি, বিমানে যাতায়াত সহ বিভিন্ন ধরনের উন্নয়ন যখন হয়, অর্থাৎ জীবনযাত্রার মানের পরিবর্তন হয়, তখন সেটাকে আমরা উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে বা অর্থনীতি হিসাবে আমরা গণ্য করে থাকি। 7 নম্বর সম্পদের সুষ্ঠু ব্যবহার, প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্স। যে সকল প্রাকৃতিক সম্পদ থাকে, সেই প্রাকৃতিক সম্পদগুলো সুন্দরভাবে ব্যবহার করতে হবে। তাদের মধ্যে প্রাকৃতিক গ্যাস, কয়লা, চীনামাটি এবং সামুদ্রিক সম্পদ, সেগুলিকে ব্যবহার করে নতুন নতুন শিল্প কারখানা তৈরি করবে এবং উন্নতির পথে অগ্রসর হবে, সেটা উন্নয়নশীল দেশের অন্যতম একটি বৈশিষ্ট্য। শিল্পোন্নয়ন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। নতুন নতুন শিল্প কারখানা স্থাপন করা এবং বিভিন্ন এলাকা শিল্পায়নের জন্য তৈরি করা, যেমন আমাদের দেশে ইপিজেড, ক্যাপিজেড সহ বিভিন্ন ধরনের এলাকা সরকার নির্ধারণ করে দিয়েছে। সেখানে বিভিন্ন দেশ
প্রতিযোগিতার ভিত্তিতে শিল্প কারখানা তৈরি করে যাচ্ছে। এতে শিল্প কারখানার গতি ত্বরান্বিত হচ্ছে এবং নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। 9 নম্বর, দ্রুত কৃষি উন্নয়ন, র্যাপিড এগ্রিকালচার ডেভেলপমেন্ট। এটাও একটা উন্নয়নশীল দেশের অন্যতম একটি বৈশিষ্ট্য। সারা বছর কৃষি উৎপাদিত দ্রব্য ক্রমাগতভাবে উৎপাদনশীল দিকে অগ্রসর হওয়া। যে সকল শাকসবজি, ফলমূল, মাছ এগুলি সিজনাল হতো, এখন সারা বছরই সেগুলি উৎপাদিত হয়। তখন আমরা ধরে নিতে পারি সেগুলি হচ্ছে উন্নয়নশীল দেশ। কারণ উন্নয়নশীল দেশে নতুন নতুন কৃষিভিত্তিক খাত সৃষ্টি হবে, সেখানে গবেষণা উন্নয়ন করে নতুন নতুন কৃষিভিত্তিক শিল্প স্থাপন করবে এবং কৃষিতে উন্নয়ন করা হবে। শাকসবজি, ফলমূল, মাছ, তরিতরকারি সহ বিভিন্ন কিছুর ব্যবস্থা সেখানে তৈরি হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে সেখানে উন্নয়নের আভাস পাওয়া যাচ্ছে। 10 নম্বর, অর্থনৈতিক স্থিতিশীলতা, ইকোনমিক্যাল স্টেবিলিটি। অর্থনৈতিক স্থিতিশীলতা আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কখনো দেখা যায় অর্থনীতির মন্দাভাব, কখনো দেখা যায় তেজিভাব, সেরকম একটা অবস্থা বিরাজ করবে না। একটা ধারাবাহিকভাবে কৃষি, শিল্প, অর্থনীতি, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা সহ সকল কাজে ধীরে ধীরে অগ্রসর হবে। তখনই বোঝা যাবে যে অর্থনৈতিক স্থিতিশীলতা রয়েছে। দেখা গেল কোনো বছর ব্যাপক কৃষিজাত দ্রব্য উৎপাদিত হলো, আবার কোনো বছরে একদম মন্দা। কোনো বছরে শিল্পায়নে ব্যাপক কিছু হলো, আবার পরবর্তী 3 বছর দেখা গেল শিল্পের ব্যাপক ধস, উৎপাদিত পণ্য রপ্তানি করা যাচ্ছে না। তাহলে হবে না। অর্থাৎ একটা সবসময় ধারাবাহিকতা থাকতে হবে, স্থিতিশীলতা থাকতে হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ডেভেলপিং ট্রান্সপোর্ট সিস্টেম। যোগাযোগের কথা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। রেল, বিমান, বাস সহ যাবতীয় সড়ক যোগাযোগ, বিদ্যুৎ, পানি, গ্যাস সহ অবকাঠামোগত উন্নয়ন করাই হচ্ছে উন্নয়নশীল দেশের অন্যতম বৈশিষ্ট্য। উন্নয়নশীল দেশে এগুলি ক্রমাগতভাবে বৃদ্ধি পাবে এবং জনগণের জন্য সহায়ক হবে। জনগণ কাজ করতে, ব্যবসা বাণিজ্য করতে আনন্দদায়ক হবে এবং পণ্যবাহী ট্রাক দ্রুত পৌঁছে যাবে বন্দরের দিকে। সেটাই হচ্ছে উন্নয়নশীল দেশের একটি অন্যতম বৈশিষ্ট্য। রাজনৈতিক স্থিতিশীলতা, পলিটিক্যাল স্টেবিলিটি। রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়নশীল দেশের জন্য। দেখা যায় অনুন্নত দেশগুলিতে রাজনীতিবিদরা সবসময় নিজের চিন্তা করে, দেশের স্বার্থকে জলাঞ্জলি দেয় এবং ঘন ঘন হরতাল, ধর্মঘটের মতো গুরুত্বপূর্ণ ধ্বংসাত্মক কার্যক্রম পালন করে থাকে। উন্নয়নশীল দেশে দেখা যায় ধর্মঘট, স্ট্রাইক, শ্রমিক আন্দোলন এগুলি পরিমাণ নাই বললেই চলে এবং ক্রমাগতভাবে উন্নতির দিকে এগিয়ে যায় এবং সবাই, সরকারি দল, বিরোধী দল সহ সকল রাজনৈতিক দল সহমর্মিতার মাধ্যমে উৎপাদন কার্যক্রম অব্যাহত গতিতে চালিয়ে যায়। তখনই আমরা এটাকে উন্নয়নশীল দেশ হিসেবে গণ্য করে থাকি। বৈদেশিক মুদ্রা অর্জন, আর্নিং ফরেন কারেন্সি। উন্নয়নশীল দেশের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। পণ্য রপ্তানির মাধ্যমে আয় করে থাকে, বিদেশে শ্রমিক প্রেরণের মাধ্যমে অথবা কোনো বুদ্ধিদীপ্ত কাজের মাধ্যমে বিদেশ থেকে অর্থ উপার্জন করে থাকে এবং দেশের মধ্যে শিল্প কারখানা ব্যাপক উৎপাদন বান্ধব কার্যক্রম পরিচালিত করে থাকে। তাহলেই বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয় এবং উন্নয়নশীল দেশ বলে গণ্য করা হয়। সুষ্ঠু বাজার ব্যবস্থা, প্রপার মার্কেট সিস্টেম। উন্নয়নশীল দেশে সুন্দর একটি বাজার ব্যবস্থা থাকে, যেখানে জনগণ প্রতিযোগিতার মাধ্যমে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করতে পারে
সেখানে সমবায় ভিত্তিক বাজার ব্যবস্থাও থাকে এবং বাজারে যে কেউ অবাধে প্রবেশ এবং প্রস্থান করতে পারে এবং বাইরের বিভিন্ন দেশসমূহ বাজারের মধ্যে অংশগ্রহণ করতে পারে। বিভিন্ন মেলা বা আন্তর্জাতিক কোনো প্রোগ্রাম হলে সেখানে তাদের পণ্য গুণাগুণ তুলে ধরতে পারে এবং ভোক্তারা অবাধে পণ্য ক্রয় বিক্রয় করতে পারে, তাদের ক্রয় করার মতো ক্ষমতা থাকে। তখনই আমরা এটাকে উন্নয়নশীল দেশ হিসেবে গণ্য করে থাকি। কুটির শিল্পের বিকাশ, স্প্রেড অফ স্মল ইন্ডাস্ট্রি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন গ্রাম ভিত্তিক বা শহরের যেখানে অধিক সংখ্যক মানুষ বসবাস করে সেখানে বিভিন্ন ধরনের ক্ষুদ্র কুটির শিল্প, তাঁত শিল্প, বেত শিল্প অথবা খেলনা সামগ্রী, বিভিন্ন ধরনের দেশীয় সংস্কৃতির ঐতিহ্য লালনকারী বিভিন্ন পণ্য যখন ক্রমাগতভাবে উৎপাদন করতে থাকে এবং বিদেশে সেটা রপ্তানি করতে থাকে, তখন আমরা এটাকে বলি উন্নয়নশীল দেশ হিসাবে আমরা গণ্য করতে পারি। নিজের দেশের ঐতিহ্য সংস্কৃতিকে যখন অন্যান্য দেশের কাছে তুলে ধরা যায়, তখন স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় এটি একটি উন্নয়নশীল রাষ্ট্র। সমবায় সমিতির মাধ্যমে পণ্যের বিকাশ ঘটে থাকে। তাঁতি, কামার, কুমার তারা সুন্দরভাবে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে এবং সে সকল পণ্য সারা দেশের মধ্যে ছড়িয়ে দিয়ে থাকে, তখন সেটাকে আমরা উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে গণ্য করতে পারি। সর্বশেষ, সরকারের পৃষ্ঠপোষকতা, গভর্নমেন্ট পেট্রোনাইজেশন। যখন সরকার বিভিন্ন ধরনের শিল্প কারখানা স্থাপনের জন্য উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণ প্রদান করে থাকে এবং তাদেরকে অর্থ সহ বিভিন্ন কাজে সহায়তা প্রদান করে, তখন সেটাকে আমরা উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে গণ্য করতে পারি। এইগুলি হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্রের বৈশিষ্ট্য। আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে যেগুলি বলে শেষ করা যাবে না। তথাপি এই বৈশিষ্ট্যগুলি যদি আমরা মনে রাখতে পারি তাহলেও আমাদের জন্য মোটামুটি একটা ভালো প্রস্তুতি বলে গণ্য করা যাবে। এখন আমরা আসি পরিকল্পিত অর্থনীতি কি। হোয়াট ইজ প্ল্যান্ড ইকোনমি? পরিকল্পিত অর্থনীতি আমাদের জানতে হলে আমাদেরকে অর্থনীতি জানতে হবে, পরিকল্পনা কি জানতে হবে, তারপরে আমরা জানব পরিকল্পিত অর্থনীতি। অর্থনীতি কি? Economics is the science which studies human behavior as a relationship between end and cars means which have alternative uses. অর্থাৎ অর্থশাস্ত্র হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সম্পর্ক বিষয়ক মানব আচরণ নিয়ে পর্যালোচনা করে, তাকে আমরা অর্থনীতি বলে গণ্য করে থাকি। পরিকল্পনা কি বা প্ল্যানিং? প্ল্যানিং ইজ ডিসাইডিং ইজ অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান, দ্যাট ইজ এ প্ল্যান ইজ এ প্রজেক্টেড কোর্স অফ অ্যাকশন। অর্থাৎ ভবিষ্যতে কি করতে হবে তার অগ্রিম সিদ্ধান্ত গ্রহণই হলো পরিকল্পনা। পরিকল্পনা হলো একটি অভিক্ষেপিত কর্মসূচি। এখন আমরা আসি পরিকল্পিত অর্থনীতি কি। পরিকল্পিত অর্থনীতি কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সামগ্রিকভাবে অর্থব্যবস্থার ব্যাপক জরিপের ভিত্তিতে কোনো দ্রব্য কী পরিমাণে উৎপাদন করতে হবে এবং কিভাবে তা বণ্টন করতে হবে সে সম্পর্কে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাই হলো পরিকল্পিত অর্থনীতি। আরও স্পষ্টভাবে বলা যায়, সীমিত সম্পদ দ্বারা অর্থনৈতিক অগ্রগতির জন্য সুচিন্তিত ও সুপরিকল্পিত কর্মসূচি, সুষ্ঠু উৎপাদন, বণ্টন, বিনিময় কার্যক্রম সম্পন্ন করার যাবতীয় প্রক্রিয়া হলো পরিকল্পিত অর্থনীতি। পরিকল্পিত অর্থনীতি হচ্ছে পরিকল্পনা মাফিক উৎপাদন, বণ্টন, বিনিয়োগ এই সকল কার্যক্রম সুচিন্তিত এবং সুপরিকল্পিতভাবে পরিচালনা করার যে কর্মসূচি সেটাকে আমরা বলি পরিকল্পিত অর্থনীতি। এখন আমরা আসি পরিকল্পিত অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ কী কী। ক্যারেক্টারিস্টিক্স অফ প্ল্যান ইকোনমি। প্রথমত, কেন্দ্রীয়
কর্তৃত্ব, সেন্ট্রাল অথরিটি। পরিকল্পিত অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে সকল ক্ষমতা কেন্দ্রীভূত থাকে। কেন্দ্র সব কিছু পরিচালনা করে, কেন্দ্র নীতি নির্ধারণ করে এবং তা বাস্তবায়নের দায়িত্ব কর্তৃপক্ষের উপর ছেড়ে দেয়। সম্পদের সুষ্ঠু ব্যবহার ও বন্টন কেন্দ্র নিয়ন্ত্রণ করে থাকে। 2 নম্বর, মূল্য নির্ধারণ, ডিটারমিনেশন অফ প্রাইসিং। কেন্দ্রীয়ভাবে দ্রব্য ও সেবার মূল্য নির্ধারণ করা হয়, কেননা এই ধরনের মূল্য সরাসরি কেন্দ্র নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্র প্রয়োজনে ভর্তুকি প্রদান করে থাকে এবং বিভিন্ন ধরনের মূল্য তারা নির্ধারণ করে দেয় এবং ভর্তুকিও তারা সেখানে প্রদান করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করে থাকে। 3 নম্বর, সম্পদের সুষ্ঠু বন্টন, ডিটারমিনেশন অফ প্রপার রিসোর্সেস, ডিস্ট্রিবিউশন অফ প্রপার রিসোর্সেস। সম্পদের সুষ্ঠু বন্টন, সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে না, সুষ্ঠু বন্টনও নিশ্চিত করে পরিকল্পিত অর্থনীতির মাধ্যমে। সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে সমাজের বৈষম্য হ্রাস করা সম্ভব করা হয় এবং সমাজের যাতে ধনী দরিদ্রের ব্যবধান কমিয়ে রাখা যায় এবং তাদের সকলেই যেন সম্পদের সুফল ভোগ করতে পারে, এটা তার একটি অন্যতম বৈশিষ্ট্য। 4 নম্বরে, সুনির্দিষ্ট উদ্দেশ্য, স্পেসিফিক অবজেক্টিভ। সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়, পরবর্তীতে তা বাস্তবায়নের সর্বোত্তম পদ্ধতি গ্রহণ করা হয়। অর্থাৎ দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করা হয়, যে পরিকল্পনার মাধ্যমে এর সুফল নিম্ন আয়ের মানুষ থেকে এবং উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ সকলেই এর সুবিধা ভোগ করে থাকে। 5 নম্বর, সরকারি নিয়ন্ত্রণ, গভর্নমেন্ট কন্ট্রোল। পরিকল্পিত অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো প্রতিটি সেক্টরে সরকার ও রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকে। পণ্য উৎপাদন, বন্টন, বিনিময় সংক্রান্ত বিষয়ে কার্যকরী পদক্ষেপ কেন্দ্র নিয়ন্ত্রণ করে থাকে। এখানে বাইরের কোনো কেউ হস্তক্ষেপ করতে পারে না, অর্থাৎ কেন্দ্র সরাসরি তারা বন্টন, বিনিময় যাবতীয় কার্যক্রম গ্রহণ করে থাকে। এতে দেখা যায় ধনী দরিদ্রের মধ্যে অনেকটা ব্যবধান কমে আসে। 6 নম্বর, অর্থনৈতিক গতিশীলতা, ইকোনমিক মোবিলিটি। দেশের সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতা ও সামাজিক উন্নয়ন, অনুন্নত এলাকায় শিল্প কারখানা স্থাপন এবং যে সকল এলাকা পিছিয়ে পড়া সে সকল এলাকায় নতুন নতুন শিল্প কারখানা সহ বিভিন্ন ধরনের অবকাঠামো উন্নয়ন করে একটা সামগ্রিক ব্যবস্থার উন্নয়ন করে থাকে। সুষম ব্যবস্থার মাধ্যমে অধিকতর উৎপাদনশীল কার্যক্রম পরিচালনা করা হয়। এগুলি হচ্ছে পরিকল্পিত অর্থনীতির বৈশিষ্ট্য। মূলত এটা এমন একটা অর্থনীতি যে অর্থনীতির মাধ্যমে কেন্দ্র সব কিছু নিয়ন্ত্রণ, পরিচালনা ও বন্টন, বিনিময় সব কিছু কেন্দ্রীয়ভাবে করা হয়ে থাকে। কেন্দ্র সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এই ছিল 7ম অধ্যায়ের আংশিক অংশ। আমরা বাকি আংশিক অংশ পরবর্তীতে আবার আলোচনা করব। এটা সুন্দরভাবে শুনে এবং মেইন বই পড়ার জন্য সবাইকে অনুরোধ করা হলো।